বন্ধুরা, আপনারা হয়তো হলিউড মুভিতে, বলিউড মুভিতে সিরিয়াল কিলার নামটি শব্দটি শুনে থাকবেন, যারা কোনো প্রমাণ ছাড়া, কোনো ক্লু ছাড়া একের পর এক জঘন্যতম হত্যা করে থাকে এবং তারা থাকে সকলের ধরা ছোঁয়ার বাইরে। এমন একটি ঘটনা ঘটে কেরানীগঞ্জে, যেখানে একটি গ্যারেজ ছিল, যা ছিল খুবই সুপরিচিত গ্যারেজ, আম্মাজানের গ্যারেজ নামে। সেখানে সাধারণ সুযোগ সুবিধার বাইরেও আরও কিছু সুযোগ সুবিধা ছিল, যেমন 300 টাকা দিয়ে আপনি পুরো একদিনের জন্য একটা রিক্সা ভাড়া করতে পারবেন এবং তার পাশে ছিল হোটেল, যেখানে ছিল থাকা এবং খাওয়ার ব্যবস্থা ছিল খুবই সুলভ মূল্যে। তাই সেই আম্মাজানের হোটেল খুবই পরিচিত ছিল সাধারণ মানুষদের জন্য। তখন সময় ছিল 2023 সাল। 2023 সালের 8ই জুলাই নয়ন সেই গ্যারেজেই থাকতো, আম্মাজানের গ্যারেজে, এবং সে একটি ব্যাটারি চালিত রিক্সা ভাড়া নেয়, যাকে আমরা বলি অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা ভাড়া নেয়। এবং ভাড়া নেওয়ার পর সেদিন সে আর ফিরে আসেনি। সেদিনে নয়ন মূলত খুন হয়। কে খুন করে বা কারা খুন করে তার কোনো খোঁজই যেন পাওয়া যাচ্ছিল না। খুনিরা যেন হঠাৎ করে উধাও হয়ে যায়। পুলিশের রহস্য বাড়তে থাকে, কিন্তু পুলিশ যখন এ নিয়ে ঘটনার ভিতরে প্রবেশ করে, তখন বের হয়ে আসে এক সিরিয়াল কিলারের রহস্য, যা যেন পুলিশকে এবং বাংলাদেশের মানুষকে আরও একবার হতবাক করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সত্য ঘটনা নিয়ে আমি মোহাম্মদ অয়সরকার আছি আপনাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা, পুলিশ সেখান থেকে একটি লাশ উদ্ধার করে এবং লাশটি ছিল নয়নের। প্রাথমিকভাবে ধারণা করা হয় মূলত তার অটোরিকশা ছিনতাই করার জন্যই কেউ তাকে হত্যা করে। কিন্তু পুলিশ যখন তার ক্ষত বিক্ষত লাশটিকে দেখে, সেখানে অসংখ্য ছুরিকাঘাত ছিল, তখন পুলিশের সন্দেহ হয় সেটা নিশ্চয়ই সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় বা সাধারণ কোনো ছিনতাইকাণ্ড নয়। তখন পুলিশ এই ঘটনা নিয়ে আরও বেশি তদন্ত করতে শুরু করে। সেখানে তদন্ত থেকে জানা যায় নয়নের বাড়ি ছিল শরীয়তপুর, মূলত কর্মক্ষেত্রে সে ঢাকা আসে। তার বড় ভাই ছিল কালু মাতব্বর। কালু প্রথমে ঢাকায় আসে এবং সে আম্মাজানের রিক্সা গ্যারেজে কাজ করা শুরু করে। তারপর সে একে একে তার অন্য দুই ছোট ভাই ছিল শাওন এবং নয়ন, তাদের দুজনকেই ঢাকায় নিয়ে আসেন এবং তাদের 3 জনের ইনকামে মূলত পরিবারের চাকা ঘুরতে শুরু করে, পরিবার স্বাবলম্বী হতে শুরু করে। আর ঠিক তখনই নয়ন খুন হয়ে যায়। খুনের মতো একটি ঘটনা এসে আবার তাদের পরিবারকে থমকে দেয়। পুলিশের তদন্তে পুলিশ শাওনের সাথে কথা বলে, তার ছোট ভাই শাওন এবং তার বড় ভাই কালু মাতব্বরের সাথে কথা বলে। এমনিতে জানায় নয়ন এবং শাওন ও কালু মাতব্বর তারা 3 জন খুবই শান্তশিষ্ট, নিজেদের কাজে ব্যস্ত ছিল, পরিবার নিয়ে ব্যস্ত ছিল, কারোর সাথে তাদের তেমন কোনো ঝামেলা ছিল না। কিন্তু শাওনের ব্যবহার পুলিশের কাছে একটু অন্যরকম লাগে। শাওনকে অনেক জেরা করে, কিন্তু শাওন তেমন স্পষ্ট কোনো জবাব দিতে পারে না। তাই পুলিশের সন্দেহের তালিকায় শাওনের ছিল। নয়নের আরেক বন্ধু ছিল যে আজিমপুর থাকতো এবং সে তার বাসা ছেড়ে পালিয়ে যায় নয়ন খুন হওয়ার পর। পুলিশ যখন তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, সে জানায় নয়ন খুন হওয়ার পর সে ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ নয়নের খুনের সাথে সে বন্ধুর কোনো সম্পৃক্ততা পায়নি। পরবর্তীতে পিবিআই সেই তদন্তের জন্য আরও বেশি জোরদার হতে শুরু করে, কেননা তদন্ত এখানেই থেমে যাওয়া উচিত না। পুলিশ এলাকার যত সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে এবং সেই সিসিটিভি ক্যামেরার এটা যে নয়ন সেটা প্রমাণ করার জন্য তার এক বাল্যবন্ধুকে ডেকে নিয়ে আসে, যার নাম ছিল রাকিব। সেই রাকিব ক্যারেক্টারটি হচ্ছে এই গল্পের সবচেয়ে রহস্যময় ক্যারেক্টার। রাকিব জানায় সে নয়নের সবচেয়ে কাছের বন্ধু এবং বাল্যবন্ধু, সে আপন ভাইয়ের মতোই। যখন নয়ন মারা যায় তখন রাকিবে মূলত তার গোছল, দাফন কাফন এবং তার মিলাদ মাহফিল সব কিছুই করে। সে বলে যে আমার ভাইয়ের মতোই ছিল নয়ন, আমি তার শেষ দায়িত্ব আমি একাই পালন করেছি এবং তার খুনিদেরকে ধরার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে, সে আমার একটি আশ্বাস দেয়। তো নয়ন রাকিবের রিক্সা শনাক্ত করতে পারে, যে সেদিন রাতে ওরা যে রিক্সাতে যাচ্ছিল তখন সে শনাক্ত করে এটাই ছিল রাকিবের রিক্সা। কিন্তু ওই রিক্সাতে আরও 3 জন যাত্রী ছিল। পুলিশ ওই 3 জনের পরিচয় উদ্ধারে তৎপর হয়ে ওঠে, জানায় যে ওই 3 জন কারা, ওই 3 জনের খোঁজ নেই। এবং সেই 3 জনের খোঁজ নেওয়ার জন্য যখন নয়নের এক ভাগ্নে ছিল যার নাম ছিল সাগর, ওই সাগরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাগর জানায় সেই রিক্সায় রাকিব স্বয়ং উপস্থিত ছিল এবং তার সাথে আরও 2 জন ছিল, শান্ত এবং লিমন।
পুলিশ যখন রাকিবকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি যখন নিজে উপস্থিত ছিলেন তাহলে আপনি কেন পুলিশদেরকে ভুল তথ্য দিলেন, আপনি কেন জানাননি যে সেই রিক্সায় 3 জন কারা কারা ছিল, তখন রাকিব অন্য একটি ঘটনা, সে আরও একটি নাটকীয় ঘটনা প্রকাশ করে। রাকিব বলে যে দেখুন, আমি ভয়ে বলিনি এই বিষয়টি, তবে হ্যাঁ আমি আজকে আমার বন্ধুর বিচারের জন্য আমি আমার বন্ধুর বিচার চাই, আমি আজকে আপনাদেরকে সত্য ঘটনা বলবো। সে বলে যে ওই রিক্সায় ওরা 3 জন ছিল, রাকিব ছিল, শান্ত ছিল এবং লিমন ছিল। সে জানায় কিছুক্ষণ যাওয়ার পর আমি রিক্সা থেকে নেমে যাই এবং শান্ত এবং লিমন মূলত টাকার জন্য ওই রিক্সাটি ছিনতাই করার জন্য রাকিবকে খুন করে এবং সে নয়নকে খুন করে। এই ঘটনাটা পুলিশও বিশ্বাস করে নেয় প্রাথমিকভাবে। বিশ্বাস করে নেওয়ার পর কেননা ঘটনাটা একটা মোটিভ ছিল এবং ঘটনাটা একটা ফুল আপ টু এন্ড একটা ঘটনা ছিল, পুলিশ বিশ্বাস করেনি। কিন্তু পরবর্তীতে পুলিশ যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করে লিমন এবং শান্তকে, এবং জানতে পারে ঘটনা আসলে এরকম নয়, মূলত রাকিবই হচ্ছে এই ঘটনার মূল নাটের গুরু। রাকিবই মূলত তাকে খুন করে। রাকিব তার যে বাল্যবন্ধু রাকিব, সে নয়নকে খুন করে এবং সে আরও 4 জনের 7 জনের, এবং এই যে চক্রবদ্ধ একটা গ্যাং, রাকিব এবং তার অন্যান্য 4 বন্ধু এবং শাওন সহ এই গ্যাংয়ের সাথে জড়িত, তারা 1 বছর আগে আরও একটি হত্যাকাণ্ড ঘটায়। একজন মেয়েকে তারা ধর্ষণ করে এবং তাকে হত্যা করে একটা মসজিদের পুকুরে ফেলে। মেরে ফেলার মূল উদ্দেশ্য মূলত ছিল মাদক। রাকিব এর পাশাপাশি, রিক্সা চালার পাশাপাশি সে মাদক ব্যবসায় জড়িত ছিল, ইয়াবা এবং অন্যান্য মাদক ব্যবসায় জড়িত ছিল। রাকিব নিজেও মাদকাসক্ত ছিল, নয়ন নিজেও মাদকাসক্ত ছিল এবং নয়নের ছোট ভাই যে শাওন, সেও মাদকাসক্ত ছিল। আর রাকিব ছিল তাদের কাস্টমার এবং বন্ধু। রাকিব মূলত নয়নের কাছ থেকে প্রায় 18,000 টাকার মাদক বাকিতে নেয়। তো নয়ন যখন বলে যে আমার 18,000 টাকা ফেরত দে, তখনই তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। মূলত রাকিব চেয়েছিল ধীরে ধীরে টাকাটা দিবে, কিন্তু নয়ন বলে যে না, আমার টাকা এখনই ফেরত দে, আমার টাকা এখনই লাগবে, আমাকে ধীরে ধীরে দিতে হবে না। কেননা নেশাগ্রস্তদের মাইন্ড একটু পরে চেঞ্জ। ওরা এমনই নেশাগ্রস্ত ছিল যে ওদের কাছে কখনো ফোনই থাকতো না। ওরা আজকে ফোন কিনে কালকে বিক্রি করে আবার নেশাগ্রস্ত হয়ে যায়। ঠিক ওই দিন ওদের মধ্যে একটা ঝামেলা হয়, আর ওই ঝামেলা থেকেই মূলত রাকিব তার পকেটে যে সুইচ গিয়ার ছিল, সুইচ গিয়ার বের করে সরাসরি নয়নের গলায় আঘাত করে। তারপর একে একে তাকে 76 বার ছুরিকাঘাত করে। তার আপন বন্ধুকে, যাকে বাল্যবন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, তাকে একে একে 76 বার ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলে তার রিক্সাটি নিয়ে গিয়ে বিক্রি করে দেয় এবং সেটাকে একটা অন্যরকম হত্যাকাণ্ড ঘটায়। কিন্তু পুলিশের তদন্তে সকল সত্য ঘটনা বেরিয়ে আসে, রাকিব এটা স্বীকার করে এবং তাদের ঠিক এই ঘটনার পর 1 বছর পূর্বে ঘটে যাওয়া আরও একটি ধর্ষণ এবং হত্যা মামলার খোলাসা হয়। সে ঘটনাটি ছিল 2022 সালের 11 জানুয়ারি। কেরানীগঞ্জের বামনসুর জামে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার হয় এবং পুলিশ যাচাই বাছাই করে সেই নারীর ময়নাতদন্ত করে ধর্ষণের আলামত পাওয়া যায়, কিন্তু সেই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে বৃষ্টি নামে এক মেয়ে আসে, সে জানায় ওই মেয়েটি হচ্ছে তার বান্ধবী এবং তারা মূলত সবাই ছিল ভবঘুরে। বৃষ্টি নিজেও মাদকাসক্ত ছিল এবং বৃষ্টি ছিল রাকিবের গার্লফ্রেন্ড। মূলত বৃষ্টি এবং রাকিবের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। তো বৃষ্টি ওই এলাকাতেই একদিন মারিয়াকে খুঁজে পায়। ওই মেয়েটির নাম ছিল মারিয়া, তারা বান্ধবী ছিল। মারিয়াকে খুঁজে পায়। মারিয়া নিজে মাদকাসক্ত ছিল, এই জন্য তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তুই যেহেতু মাদকাসক্ত তুই বাড়িতে থাকতে পারবি না। সে নিজেও মাদক নিরাময়ের চেষ্টা করে এর থেকে বেরিয়ে আসার জন্য। তখনই তার সাথে বৃষ্টি দেখা হয় এবং সে বৃষ্টির সাথে থাকতে শুরু করে। তারা একসাথে ঘুরে ফিরতো, ভিক্ষা করতো, বিভিন্ন অন্যায় এবং ক্রাইমের সাথে জড়িত ছিল। তারা ওইরকম পতিতা ছিল না, মানে পেশাদার পতিতা ছিল না, তবে তাদের যে বন্ধুরা ছিল এখানে মাদকাসক্ত, যাদের সাথে মিলে তারা ইয়াবা, গাঞ্জা, অন্যান্য মাদক সেবন করতো। তো যখন তাদের মন চাইতো তখন তারা তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। ঠিক একইভাবে বৃষ্টির বয়ফ্রেন্ড ছিল রাকিব। ওই দিনও তারা মাদক সেবনের জন্য সেখানে যায় রাতে। বৃষ্টি এবং মারিয়া যায়, সাথে রাকিব, শাওন এবং তার অন্যান্য বন্ধুরাও যায়। মাদক সেবনের পর সেদিন বৃষ্টি এবং রাকিব তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অপর পাশে তার যে রাকিবের বন্ধুরা ছিল এবং মারিয়া ছিল, তখন অন্য বন্ধুরাও মারিয়াকে অফার করে আসো আমরা একটা শারীরিক সম্পর্কে যাই। বাট মারিয়া সেদিন মোড়ে ছিল না, সে বলে যে না, আমি এটা করব না।
তখন মূলত শাওন প্ল্যান করে এবং তারা সবাই মিলে মারিয়াকে গ্যাং রেপ করার পর যখন মারিয়া ক্ষিপ্ত হয় তখন মূলত তারা মারিয়াকে সেখানে মেরে ফেলে এবং সে মসজিদের পুকুরে হাত পা বেঁধে ফেলে দেয়। বৃষ্টি নিজের মুখে পুরো ঘটনাটি স্বীকার করে এবং বর্ণনা করে। আর এই ঘটনার পরেই যখন রাকিবকে এবং তার গ্যাংকে পুলিশ গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা এই ঘটনাটি স্বীকার করতে এত বেশি সময় কেন নিয়েছো? তখন রাকিব জানায় যে আমাদের মধ্যে একটা প্ল্যান হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে মূলত নয়ন হত্যার পরে তাদের একসাথে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে তারা প্রতিজ্ঞা করে এই ঘটনা কেউ কারো কাছে প্রকাশ করবে না, কোনো পুলিশের কাছে প্রকাশ করবে না, এবং যখন কেউ একজনকে পুলিশ ধরে ফেলবে সে অন্য কারো নাম বলবে না। যদি কেউ বলে দেয় তখন সে যখন ছাড়া পেয়ে আসবে সাথে সাথে সবাই মিলে তাকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। এমন একটি চুক্তি হয় তাদের মধ্যে। আর যার কারণে পুলিশকে তো নাকানি চুবানি খেতে হয় এমন একটি মামলা এবং এমন একটি সিরিয়াল কিলারদের ধরার জন্য, যে অবশেষে পুলিশ সাকসেসফুলভাবে রাকিব এবং তার পুরো গ্যাংকে ধরে ফেলে, যারা একে একে দুটি খুন করে কোনো প্রকার আলামত ছাড়া, কোনো প্রকার ক্লু ছাড়া। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকু পর্যন্তই। এই ঘটনাটি কাউকে আঘাত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে চলবেন, অন্যায়, অবিচার, খুন, হত্যা থেকে দূরে থাকবেন, তাহলে আপনার জীবনও হবে সুন্দর, শান্তিময়। পরিবারের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।